Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপের মূল পর্বের লড়াই কঠিন করে ফেলেছে বাংলাদেশ। গ্রুপ সির প্রতিটি ম্যাচই এখন অলিখিত ফাইনাল হিসেবে দাঁড়াচ্ছে বাংলাদেশের সামনে, যেখানে অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের মাধ্যমেই টিকে থাকবে ক্যাবরেরা শিশুদের বাস্তব সম্ভাবনা। এফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হারের পর মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইটা আরও কঠিন করে ফেলল লাল সবুজের প্রতিনিধিরা। বাছাই পর্বের সি গ্রুপের প্রতিটি দলেরই এখন বাকি আছে 4টি করে ম্যাচ। সেই ক্ষেত্রে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখতে পরবর্তী প্রতিটি ম্যাচেই অলিখিত ফাইনাল হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের সামনে। সিঙ্গাপুরের কাছে হারের ফলে বাংলাদেশের অবস্থান পয়েন্ট টেবিলে 3 নম্বরে। এদিকে হংকংয়ের কাছে 1-0 গোলে হেরে ভারত আছে তলানিতে। দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে লাল সবুজরা। যদিও সমীকরণের হিসেব সহজেই যে মিলাতে পারবে জামাল হামজারা তা কিন্তু নয়, বরং পয়েন্টের অঙ্ক সমাধান করতে বাংলাদেশকে জিততে হবে বাকি থাকা 4 ম্যাচের সবগুলোতেই। যদি তা সম্ভব হয় তবে তাদের পয়েন্ট দাঁড়াবে 13তে। সেখানে যদি উভয় দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ জিতে তাহলে পরবর্তী ধাপে বিবেচনায় থাকবে গোল ব্যবধান। তাতেও যদি সমতা না ভাঙে তবে যে দল বেশি গোল করেছে সেই হিসেব ধরেই এগিয়ে থাকবে তারা। অক্টোবরের ফিফা উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে দুবার মুখোমুখি হবে বাংলাদেশ। হোম অ্যান্ড অ্যাওয়ে এই দুই ম্যাচেই জয় পাওয়া বেশ গুরুত্বপূর্ণ ক্যাবরেরা শিষ্যদের জন্য। এখানেই পরিষ্কার হয়ে যাবে লাল সবুজদের টিকে থাকার বাস্তব সম্ভাবনা। তবে বাংলাদেশ দলের আক্ষেপের নাম সিঙ্গাপুর ম্যাচে ক্লিন পেনাল্টি পেয়েও শেষ পর্যন্ত তা না পাওয়া। ম্যাচের 93 মিনিটে ডি বক্সে ফয়সাল আহমেদ ফাহিমের পায়ে সরাসরি আঘাত করেন সিঙ্গাপুরের ইরফান নাজফি, কিন্তু ফিলিপিন্স রেফারি ক্লিফোর্ড দেপুয়ে সেদিকে কোনো নজরই দিলেন না। পাশাপাশি এত আয়োজনের পরও VAR না থাকার আক্ষেপে পুড়েছে পুরো দল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফয়সাল আহমেদ ফাহিম, ফরওয়ার্ড বাংলাদেশ জাতীয় দল। ফাহিম ভাই, প্রথমবারের মতন স্পোর্টস লাইভের সেটে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনি? এখানটায় বসবেন। কেমন আছেন ফাহিম ভাই? ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা শোতে ইনভাইট করার জন্য। এই তো ঈদ শেষ হলো, আজকে সবাই আবার কর্মব্যস্ততার জীবন শুরু করেছে। তবে আপনার ঈদটা আসলে কেমন কেটেছে? না, আমাদের ঈদটা যেহেতু ন্যাশনাল টিমের খেলা ছিল, এই সবার সাথেই সব এই টিমমেটদের সাথেই ঈদটা কাটাইছি। কিন্তু আমরা তো শুনতে পেরেছি আপনার পরিবারে নতুন একজন অতিথির আগমন ঘটেছে, নিশ্চয়ই ঈদের খুশিটা দ্বিগুণ হয়ে গেছে আপনার জন্য। হ্যাঁ, তা তো অবশ্যই। ঈদের 3 দিন আগে সে আসছে দুনিয়াতে, সো আগের থেকে অনেকটা খুশি ছিলাম। আর আরও ভালো লাগতেছে যে সে সুস্থ আছে জানতে পেরে। আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমরা যে রিপোর্টটা দেখছিলাম, তাছাড়া সিঙ্গাপুরের বিপক্ষে পেনাল্টি ইস্যু নিয়ে আসলে অনেক রিপোর্টই হয়েছে, আপনি নিজেও কথা বলেছেন। আসলে এই পেনাল্টিটা যদি বাংলাদেশের পক্ষে যেত, সেক্ষেত্রে সমীকরণটা কি দাঁড়াতে পারতো? এই মুহূর্তে আসলে বাংলাদেশ কোথায় থাকতো? না, আসলে পেনাল্টিটা আসলে একটা দুঃস্বপ্ন আমাদের বলতে পারেন, কারণ পেনাল্টিটা যদি দিয়ে দিত তখন আমাদের 2-1 ছিল। যদি আমাদের পেনাল্টিটা দিয়ে দিত তাহলে এই স্কোরটা 2-2 হতে পারতো। তখন আমাদের আর একটা পয়েন্ট আমরা এখান থেকে পেতে পারতাম। সো আমি মনে করি যে যদি আমরা ড্র করেও যদি শেষ করতে পারতাম আমাদের জন্য অনেকটা প্লাস পয়েন্ট হতো। একদমই তাই। তবে বাংলাদেশ কিন্তু দুর্দান্ত খেলেছে, আপনি সহ দলের বাকি যারা সতীর্থ ছিলেন আপনার দারুণ খেলেছে। তবে সেই ক্ষেত্রে পেনাল্টি সহ আরও কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত, রেফারির যেই সিদ্ধান্ত ছিল সেগুলো বাংলাদেশ দলের বিপক্ষেই গেছে বলা যায়। ম্যাচ শেষে ফুটবলারদেরও কিন্তু অনেক ক্ষুব্ধ দেখা গেছে। ড্রেসিং রুমের পরিবেশটা কেমন ছিল আপনাদের? আসলে যখন আমরা হারি তখন আসলে ড্রেসিং রুমের অবস্থাটা অনেকটাই সবাই চুপ হয়ে যায় আর কি, বলতে পারেন। সো আমাদেরও অনেক খারাপ লাগতেছিল যে আসলে, আরও বড় খারাপ লাগছে যে কেন পেনাল্টিটা হলো না। যদি পেনাল্টিটা হইতে পারতো আমরা একটা পয়েন্ট নিয়ে হলেও আমরা ড্রেসিং রুমে যাইতে পারতাম, বা মানুষের ভিতরে একটা ভালো একটা কাজ করতে পারতো যে আমরা একটা ভালো একটা কামব্যাক করছি। সো সব কিছু মিলে আর কি, যেহেতু হেরে গেছি, সব কিছু মিলে আমাদের অনেক ড্রেসিং রুমে যে সবাই অনেক কান্নাকাটি করছে আর কি। হামজা সমিতদের আসলে কি প্রতিক্রিয়া ছিল এই পেনাল্টি ইস্যু নিয়ে? হামজা এই প্রথমে সবাই ওরকম কেউ আর কি খেয়াল করে নাই। যখন খেলা শেষ করে যখন ড্রেসিং রুমে গেছি, যাওয়ার পরে
যখন আমরা এই ভিডিওটা দেখতেছিলাম আর কি, যে আসলে এটা কি পেনাল্টি হয়েছে কি হয়েছে না, তখন দেখার পর হামজা ভাই পুরো আর কি অবাক হয়ে গেছে যে এটা কি জন্যে, কেন সে পেনাল্টি দিল না। অক্টোবর উইন্ডোতে সামনে কিন্তু হংকংয়ের সাথে হোম অ্যান্ড অ্যাওয়ার্ডে ম্যাচ রয়েছে। এই ম্যাচ ঘিরে আসলে বাড়তি কোনো পরিকল্পনা কি দলের বা আপনার কি রয়েছে কিনা? না, এই আমরা যখন সবাই যখন বিদায় নেব তখন তো ডিনারের সময় আমরা সবাই একটা কথা বলি, এই কোচ বলেন সবাই, এই সেদিন প্রেসিডেন্ট আসছিল, প্রেসিডেন্ট সবার সাথে কথা বলতে এসে তারপর কোচ একটা কথা বলতেছিল যে আমরা যেন এখান থেকে ভেঙে না পড়ি, যেহেতু আমাদের সামনে অনেকগুলো ম্যাচ আছে। কারণ ফুটবলে এনিথিং হ্যাপেন, যে যখন যেটা ঘটতে পারে। সো আমরা যেহেতু আমাদের এরপর অ্যাওয়ে ম্যাচ হংকংয়ের সাথে, আমরা যদি তাদের মাঠ থেকে আমরা জয় নিয়ে আসতে পারি, আমার মনে হয় আমাদের জন্য আরও আমাদের ঘরের মাঠে সহজ হয়ে যাবে। একদমই তাই। অনেকগুলো ম্যাচের কথা বলছিলেন, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আরও কিন্তু 4টি ম্যাচ রয়েছে, 4টা ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ, অলিখিত ফাইনাল বলা যেতে পারে। কি পরিকল্পনা রয়েছে আপনার? না, আসলে পরিকল্পনা বলতে এখন আমাদের উইন ছাড়ার কোনো ওয়ে নাই। আমাদের একটাই কথা যে এখন উইন হইতে হবে। সো আমরা উইনের জন্যই খেলবো নেক্সট ম্যাচগুলো। একদমই তাই। হামজা সমিতদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশের ফুটবলে কিন্তু নতুন করে একটা জোয়ার এসেছে। এই জোয়ারটা কেমন উপভোগ করছেন? একই সাথে হামজা সমিতদের ড্রেসিং রুমে পেয়ে একসাথে কেমন লাগছে? টিম বন্ডিংটা আসলে কেমন? না, আসলে হামজা ভাইয়ের কথা যত যত বলবো তত শেষ হবে না আর কি। সে একটা অসাধারণ একটা মানুষ। আর সমিত ভাইয়ের কথা বলবো, আসলে তাকে আমরা ইন্ডিয়া ম্যাচে পাই নাই, আমরা তাকে প্রথমবারই পাইছি। সে আমাদের সাথে সে অনেক ফানি ছিল। আর ওই তার সাথে যেগুলো এই মুহূর্তগুলো আমরা কাটাইছি সেগুলো অনেক ভালো ছিল আর কি। বিশেষ কোনো টোটকা কি এখন পর্যন্ত পেয়েছেন সমিত হামজাদের কাছ থেকে? মানে খেলাটা কিভাবে খেলতে হবে বা এক্সট্রা কোনো স্পাইসি কোনো টুইস্ট? আমাদের আর কি যখন আমরা মাঠের বাইরে থাকি তখন হামজা ভাই, সমিত ভাই, এই আমরা ন্যাচারালভাবে যখন আমরা মজা করি ডাইনিংয়ে, সেম তখন আমরা সবসময় মজার উপরে থাকতাম। যখন আমাদের ম্যাচের আগের দিন সেদিন উনি শুধু একটা কথাই বলতো সবাইকে যে মাথা ঠান্ডা করে খেলো, নিজের উপর বিশ্বাস রেখে খেলো, বাকিটা আমরা করব, সমস্যা নাই। একদমই তাই। আসলে এমন অভিজ্ঞ প্লেয়াররা যখন দলের অন্তর্ভুক্তি হয় তখন দলের স্পিরিটটা আরও বেশি বেড়ে যায়। আবার যদি একটু সিঙ্গাপুর ম্যাচের দিকে যেতে চাই, আপনাকে যে ফাউল করা হয়েছিল, প্রতিপক্ষের যে খেলোয়াড়টা আপনাকে ফাউল করেছে সে কিন্তু আসলে রেড কার্ডের একটা দাবিদার ছিল, সে দেখতে পারতো রেড কার্ড। আসলে এই বিষয়ে আপনার কতটা মতামত রয়েছে যে সে কি আসলেই দেখা উচিত ছিল তার রেড কার্ড একটা? হ্যাঁ, আপনি দেখেন যে বলটা কিন্তু এক সাইডে ছিল, সে কিন্তু তার আগে কিন্তু আমার পায়ে মাইরা দিছে। সো এটা সচরাচর আপনার রেড কার্ডই হয়। যখন আপনি রেড কার্ড না হলে আপনি ইয়েলো কার্ড দিবেন, প্লাস আপনার এই পেনাল্টি, এটা যে কোনো একটা দিতে হবে আপনার। একদমই তাই। আর ভিএআর কিন্তু ছিল না এই ম্যাচে, এই আক্ষেপটা কিন্তু ফুটবলারদের সাথে সাথে ভক্তদেরও রয়ে গেছে। এই সমস্যাটা থেকে আসলে উতরানোর কোনো পথ কি আছে? না, আসলে দেখেন এটা কিন্তু একটা বড় স্টেজ, আর এখানে আপনি এশিয়ান কাপ একটা কোয়ালিফাই, আমার মনে হয় যে এখানে একটা ভিআর থাকা উচিত। কারণ এত বড় একটা স্টেজে যদি ভিআর না থাকে, একটা টিমের জন্য অনেক বড় একটা খারাপ অবস্থা হয়ে যায়। একদমই তাই। আর দীর্ঘদিন পরে তো ন্যাশনাল স্টেডিয়ামে আসলে ফুটবলটা ফিরেছে, যেমনটা বলছিলাম, দর্শকদেরও বাড়তি উন্মাদনা রয়েছে। ভুটানের বিপক্ষে জয় দিয়েই ম্যাচটা আপনাদের সেই দারুণ একটা প্রত্যাবর্তন হয়েছে বাংলাদেশের ফুটবলের। সিঙ্গাপুরের বিপক্ষে হার। তবে এই দুই ম্যাচের আসলে পার্থক্য কি আপনার চোখে পড়েছে লক্ষণীয়? কি পার্থক্য ছিল? আপনি যদি পার্থক্য বলেন, আপনি সিঙ্গাপুর অন্যরকম টিম, আবার ভুটান হলো অন্যরকম টিম, দুজনের র্যাঙ্কিং কিন্তু আলাদা। হ্যাঁ, আমাদের মেন ফোকাসটাই ছিল হলো আমাদের সিঙ্গাপুরের ম্যাচ। আমরা ভুটানের সাথে ওটা আমাদের একটা, যেন আমরা ওই ম্যাচটা আমরা যেহেতু উইন হয়েছিলাম, আমাদের সবারই একটা কনফিডেন্স ছিল। আর সেই কনফিডেন্সটা কিন্তু আপনি মাঠেও খুব ভালোভাবে দেখতে পেয়েছেন সব প্লেয়ারের ভিতরে। একদমই তাই। আবার অনেকে কিন্তু বলছে যে বাংলাদেশ দলের ফিনিশিংয়ে একটা দুর্বলতা রয়েছে। এই দুর্বলতা কাটানোর উপায়গুলো আসলে কি বা আপনার মতে কোন চেঞ্জেস আসলে দলের জন্য প্রয়োজন? না, আসলে যে স্ট্রাইকার খেলে, আমিও কিন্তু একটা স্ট্রাইকার পজিশনে খেলি। কারণ একটা প্লেয়ার সবসময় কিন্তু ট্রাই করে, কেউ কিন্তু আর চায় না যে আমি মিস করব। সো এখন কিছু টাইম আপনার ব্যাড লাক হয়ে যায়, কিছু টাইম ভালো হয়, এটাই আর কি।
তবে ভবিষ্যতে ভালো হবে এমনটাই আসলে আমাদের প্রত্যাশা থাকবে। এএফসি এশিয়ান কাপ খেলতে হলে যেমনটা বলছিলাম সি গ্রুপের শীর্ষে আপনাদের থাকতে হবে। বর্তমান অবস্থান কিন্তু আপনাদের 3 আর ভারত তলানিতে রয়েছে। আসলে শীর্ষে যাওয়াটা কতটা কঠিন হতে যাচ্ছে আপনাদের জন্য কি মনে হয়? না আসলে আমরা লাস্ট ম্যাচটা হারাতে আমাদের একটু সমীকরণটা একটু কঠিন হয়ে গেছে। আমরা এখন যেহেতু আমাদের আর পিছে আর ঘোরানোর না, আমরা যদি সামনের দিকে আমরা যদি কোয়ালিফাই করার জন্য আমাদের মেন্টালিটিটা থাকে, আমরা যদি কোয়ালিফাই করতে চাই তাহলে আমাদের সবগুলাই মাস্ট উইন হইতে হবে। একদমই তাই। ন্যাশনাল স্টেডিয়ামের কথাও কিন্তু বলছিলাম, এই মাঠে আপনার প্রথম ম্যাচ আমরা যতটুকু জানি, এই মাঠে খেলতে পেরে আসলে আপনার কেমন লেগেছে, অনুভূতিটা কেমন ছিল? আসলে এই আন্তর্জাতিক ম্যাচ তো অনেকগুলাই খেলছি, আর এই মাঠে আমার ফার্স্ট আন্তর্জাতিক ম্যাচ। আসলে আর এতগুলো দর্শকের ভিতরে আমি আসলে বাংলাদেশে এতগুলো দর্শকের ভিতরে আমি কখনোই খেলি নাই। এটা আমার লাইফের প্রথম একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন। আর দর্শকরা আমাদের যেভাবে আর কি চেয়ার আপ বলেন, সাপোর্ট যেভাবে সাপোর্ট করছে, আনবিলিভেবল। একদমই তা। আচ্ছা, আমি স্পেসিফিকলি যদি জানতে চাই, আপনি যখন মাঠে নেমেছিলেন, মাঠে নামার পরে এত হাজার হাজার দর্শক দেখেছেন, তখন আসলে কি ফিল হচ্ছিল? মনে মনে নিজেকে কিছু বলছিলেন? কোনো প্রতিজ্ঞা ছিল দর্শকদের যে না এই ম্যাচটা জিততে হবে, বা কি ফিল করছিলেন ওই মুহূর্তে? আমি যখন মাঠে ইন করি তখন আমরা কিন্তু 2-0 আমরা হারতে বসেছিলাম। তখন আর কি একটাই ছিল যে এতগুলো মানুষ আসছে আমাদের দেখার জন্য, একটা ফুটবলের একটা ভালো একটা চলতেছে। সো আমি মনে করছি যে আমি আমার জায়গা থেকে আমি কতটুকু দিতে পারি, আমি যদি 100 দিয়ে থাকি আমি তার থেকে আরও বেশি দেবো, এটাই আমার মোটিভেশন ছিল। একদমই তাই। গত বছরের ইস্যুতে যদি একটু যেতে চাই, গত বছর আপনি সিরিয়াস একটা ইনজুরির সম্মুখীন হয়েছিলেন, বিছানায় পড়ে থাকতে হয়েছিল আপনাকে দীর্ঘদিন। ওই সময়টা আসলে কেমন কেটেছে আপনার? অনেকে বলছিল আপনার ক্যারিয়ার একদম শেষের দিকে চলে যাচ্ছিল। না আসলে হয়েছে যখন এর আগের বার ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ছিল, তখন আমাদের প্যালেস্টাইনের সাথে খেলা ছিল এই হোমে। তখন আমার গ্রোয়িংয়ে ব্যথা ছিল। পরে আর কি ডাক্তার বলছিল যে তুমি কি খেলতে পারবা। পরে আমি অনেক ভেবে দেখলাম আসলে দেশের জন্য আমি নিজেকে সবসময় আর কি উজাড় করে দিতে চাই, এটা সবসময়। সো আমি দেশের জন্য আমি আসলে এই কাজটা করছিলাম। আর তারপরে আর কি এটার থেকে আর কি বেশি হয়ে গেছিলো আর কি, আমার পেটের উপরে পর্যন্ত আর কি ব্যথাটা চলে আসছিল। প্রায় 7 মান্থ আমি মাঠের বাইরে ছিলাম। তারপরে আর কি আস্তে আস্তে ব্যাক করলাম। পরিবার থেকে আসলে ওই সময়টা কতটুকু সাপোর্ট পেয়েছিলেন? পরিবার থেকে অনেক সাপোর্ট পাইছি, আর সবচেয়ে বড় কথা আমার ওয়াইফ আমার পাশে যেভাবে ছিল, এটা আসলে কোনোদিনও তার এই ঋণ কোনোদিন শোধ করার মতো না। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে টিকিট বিক্রি করে প্রায় কোটি টাকা আয় বাফুফের। তবে টিকিট বিক্রির ওয়েবসাইট টিকিফাইয়ের অব্যবস্থাপনায় আগামীতে তাদের সঙ্গে চুক্তি করছে না ফুটবল ফেডারেশন, জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। রোববার রিভিউ মিটিংয়ে আসছে হংকং ও ভারত ম্যাচের ব্যবস্থাপনা সফল করতে নানা সিদ্ধান্ত। 10 জন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে বেশ কিছু অব্যবস্থাপনা চোখে পড়েছে, যেটা নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে বাফুফে। আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলবো। বাফুফে কি প্রিভেনশন নিতে যাচ্ছে সেসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। ফাহাদ ভাই, আপনি একটা বিগ ইভেন্ট মাত্র শেষ করলেন, যেটা নিয়ে আসলে অনেক নানা অব্যবস্থাপনা আপনাদের চোখে পড়েছে। সেটা নিয়ে নিশ্চয়ই ইতিমধ্যে কাজ শুরু করেছেন যেন হংকং এবং ভারতের বিপক্ষে ঘরের মাঠে যে ম্যাচ আছে চলতি বছরে, সেখানে যেন সেই সমস্যাগুলো না হয়। কোন কোন জিনিস ফাইন্ড আউট করে ইতিমধ্যে আপনার স্টেপ নেওয়ার জন্য অগ্রসর হচ্ছেন? আগামী সপ্তাহে, অর্থাৎ আমাদের ফেডারেশন খোলার সাথে সাথে তারা একটি রিভিউ মিটিং কল করবে, যেটাও কিন্তু বিগত দিনে কখনো হয় নাই। মানে আমাদের এখানে আগে যেটা হতো, একটা খেলা হতো, খেলা শেষ সব শেষ, বাট সেই কালচার থেকে আমরা এখন বেরিয়ে আসছি। আমরা একদম একটা রিভিউ মিটিং করব। টিকিফাইয়ের সাথে আপনারা চুক্তি কন্টিনিউ করবেন কিনা? আমি ব্যক্তিগতভাবে ডেফিনেটলি আই এম নট স্যাটিসফাইড। আই উইল বি ভেরি অনেস্ট উইথ মি। আই হ্যাভ এ সিরিয়াস অবজারভেশন অ্যাবাউট ইট। আমি ব্যক্তিগত যদি মনে করি, আমরা তো আবার ডেফিনেটলি টেন্ডার কল করব। আমি ব্যক্তিগত কোনো সন্তুষ্ট নয়। আমরা ব্রডকাস্টিং থেকে এবার যে টাকাটা পাচ্ছি, আমরা যে সত্তাটা সেল করেছি টি স্পোর্টসকে, এত টাকা আগে কখনো টি স্পোর্টস দেয়নি। টিকিট না কেটেও মাঠে ঢুকতে পেরেছে, তো এইটার ফাইনাল সমাধানটা কি হতে পারে? বৃষ্টিতে ভিজে গিয়েছিল অনেক টিকিট। হ্যাঁ, দ্যাট ওয়াজ এ ভেরি ভ্যালিড পয়েন্ট। আপনার দুটো জিনিস হয়েছে এখানে, আমি আপনাকে বলি। একটা হয়েছে যেটা অনেকে না বুঝে, আমি তাদেরকে দোষ দিব না, বাট এটা আমরাও জানতাম না। অনেকে তাদের ফোনে টিকিটটাকে স্ক্যান করেছে, ছবি তুলেছে। সো ছবি তোলার সময় তো অটোমেটিক কিউআর কার্ড স্ক্যান হয়ে যায়, কিন্তু
এটাতে যেটা হয়েছে, অনেকে যখন টিকিট নিয়ে গিয়েছে, আপনার সে টিকিট কোম্পানি বলছে আপনার তো অলরেডি স্ক্যান হয়ে গেছে, অর্থাৎ আপনি ইউজ করে ফেলেছেন। সাবেক ফুটবলার হয়ে যাবে, সে যদি গ্যালারিতে খেলা দেখতে এসে অপমানিত হয়। আমার যতটুকু জানা এটা তদন্ত হচ্ছে, আপনি নিশ্চিত থাকেন, যেহেতু উনি আমাদের একজন সম্মানিত স্টার, উনি টিভিতে একটা বলেছেন, সেই প্রেক্ষিতে আমরা এটা দেখছি। বাট আমাদের প্রাথমিক তদন্ত যেটা পাওয়া গেছে, উনি না, ওনারা যে গ্রুপ ছিল তারা তাদের অ্যাসাইন সিট নাম্বারে বসে নাই, তারা অন্যদের সিটে গিয়ে বসছিল, সেই জন্যই ঝামেলাটা হয়েছে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। আবারও জানাতে চাই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম, ফরওয়ার্ড বাংলাদেশ জাতীয় দল। যেমনটা আমরা শুনছিলাম, ফাহাদ করিম বলছিলেন বাফের সহ সভাপতি, বেশ কিছু সিদ্ধান্ত আসতে যাচ্ছে, আশা করা যায় পজিটিভ কোনো সিদ্ধান্তই আসবে। তবে যেমনটা আমরা অফেয়ারে কথা বলছিলাম, বাংলাদেশের ফুটবলে যেই জোয়ারটা চলে এসেছে, হামজা, সমিত, ফাহমিদুলদের মতো আসলে ফুটবলারদের পেয়েছেন আপনারা, সেই সাথে কিউবা মিচেলকে পরের উইন্ডোতে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিভাবে দেখছেন এই বিষয়টাকে? এটা আসলে একটা ভালো লাগা কাজ করতেছে, কারণ এই কিউবার মতো যদি, কিউবা মিচেলের মতো যদি প্লেয়ার আসে, আমাদের টিম আরো মোর স্ট্রঙ্গার হবে। একদমই তাই। যদি আমরা একটু পাইপলাইন সম্পর্কে জানতে চাই, যে ফুটবলারদের পাইপলাইন সমৃদ্ধ করতে আরো কি কি করা যায়? আসলে একটা দেশে যখন ফুটবল আপনি যখন উন্নয়ন করতে করবেন, তখন আপনার যখন এজ লেভেলের যেগুলো বয়সভিত্তিক যেগুলো আর কি হয়, আপনার এগুলো এই সব আপনি দেখবেন বিশ্বের সব একটা একাডেমি থাকে, একটা দেশের একাডেমি বলেন, মানে অনেক ভালো মাঠ। আমাদের দেশে কিন্তু এই জিনিসটা অনেক কম, একটাই শুধু আছে, শুধু বসুন্ধরার একটা ফুটবল একাডেমি আছে, তাছাড়া ওইভাবে কিন্তু আর কারো একাডেমি আমি ওইভাবে দেখিনি আর কি। সো আমি মনে করি যে যদি বেশি বেশি একাডেমি হয়, আর ভিভের একটা এলিট একটা ছিল, ওখান থেকে এখন অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়েছে। আমি মনে করি যে যদি এরকম আরও অনেকগুলো একাডেমি হয়, আমার মনে হয় যে বাংলাদেশ ফুটবল আরও ভালো জায়গায় যাবে। একদমই তাই। ফাহিম ভাই, বড় ম্যাচগুলোর জন্য আসলে আপনারা নিজেরা এখন পর্যন্ত তৈরি হয়েছেন কি পুরোপুরিভাবে? যদি অনেস্টলি এটা জিজ্ঞেস করা হয়, যদি তৈরি হয়ে না থাকেন, সেক্ষেত্রে কি কি করণীয় রয়েছে একদম টোটালি একদম ফুল ফর্মে মাঠে নামার জন্য? আপনি আগের বাংলাদেশের যদি খেলা দেখেন আর এখনকার বাংলাদেশের যদি খেলা দেখেন, টোটালি ডিফারেন্ট। আর আমি মনে করি যে বড় টিমের সাথে যখন আমরা খেলবো, তখন তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আপনি যেমন এর আগে আমরা অস্ট্রেলিয়ার মতো দেশের সাথে খেলছি, আসলে তাদের সাথে আমরা কিন্তু এটা প্রায় লাস্ট 2015 সালে মেবি খেলছিল, তারপরে কিন্তু আর অস্ট্রেলিয়ার সাথে খেলা হয় নাই, তারপরে এবারে আমরা খেলছি। আমি মনে করি যে আপনি যত বড় বড় টিমের সাথে খেলবেন, আপনার তত এক্সপিরিয়েন্স হবে, অনেক কিছু আপনি শিখতে পারবেন, অনেক কিছু আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা ফুটবল থেকে কতটা পিছিয়ে আছি বা এগিয়ে আছি। একদমই তাই। যারা থিঙ্ক ট্যাঙ্করা আছেন তারা নিশ্চয়ই এইসব ব্যাপারগুলো চিন্তা ভাবনা করবেন। আর সেই সাথে আরেকটু জানতে চাই সবশেষ, যে নেক্সট 5 ইয়ার্সে বাংলাদেশ দলকে আসলে আপনি কোথায় দেখতে চান? আমার আসলে প্রথমত এই প্রথম একটা ড্রিম হলো সাফ চ্যাম্পিয়ন হওয়া। এটা আমার প্রথম ড্রিম, কারণ বাংলাদেশ লাস্ট 2004 সালে মনে হয় সাফ চ্যাম্পিয়ন হয়েছে এই ছেলেদের, তারপরে কিন্তু আর কোনো সাফ চ্যাম্পিয়ন হয় নাই আমি প্রথম ড্রিম দেখি হলো সাফে একটা ভালো একটা চ্যাম্পিয়ন হবো আর কি। একদম এই প্রত্যাশাটা একদম এগিয়ে থাকুক, ভালো থাকুক বাংলাদেশের ফুটবল, আপনারা ভালো থাকুক। দেশের ফুটবলকে অনেক কিছু এখনো দেওয়া রয়েছে। আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।